নমস্কার সকল শ্রোতা বন্ধুদের। গল্পের কোলাহলের 17 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের গল্পটি গল্পের কোলাহল অরিজিনালসের নিজস্ব গল্প দেবতান্ত্রিক ও ছায়া পিশাচ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, তাহলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে পারবো তোমাদের কাছে। গল্প পাঠে আমি অয়ন। শুরু করছি আজকের গল্প। আজ থেকে বহু বছর আগের কথা। সেই সময় রাস্তায় ছিল না বিদ্যুতের আলো। ঘরে ঘরে হ্যারিকেন বা ছোট ছোট কেরোসিনের বাতি জ্বলতে দেখা যেত। যানবাহন বলতে শুধু গরুর গাড়ি। চারিদিকে ফাঁকা মাঠ, নদীর কাদামাখানো পথ। আর সেই সময় ঘটেছিল এক ঘটনা। গ্রামের নাম বিলাসপুর। সেই গ্রামের চারিদিকে বিস্তীর্ণ মাঠ, আর সেই মাঠের পাশ দিয়ে দূর দূরান্ত থেকে বয়ে এসেছে একটি নাম না জানা নদী। গ্রামটা চারদিক ঘেরা সবুজে। একদিকে আম, জাম, নারকেল, কলা গাছের মতো নানা ফলের গাছ, আর অন্যদিকে সার সার ফুলের গাছ। কোথাও আবার ঘন বাঁশ বন। গ্রামের মানুষ শিক্ষিত না হলেও সবারই ছিল নিজের একটু করে জমি। সেখানে তারা চাষ করত। তার সঙ্গে পুকুরের মাছ, বাড়ির গরুর দুধ, এসব নিয়েই তাদের দিন বেশ ভালোই কাটত। চাল, ডাল, সবজির জন্য আলাদা চিন্তা করতে হতো না। সবাই সুখেই ছিল। গ্রামটির পাশ দিয়েই বয়ে গেছে নদীটা। নদীর ধারে মাটির বাঁধ, আর সেই বাঁধের ওপর দিয়েই লোকজন যাতায়াত করত, পায়ে হেঁটে বা গরুর গাড়িতে। নদীর ওপরে ভেসে থাকতে দেখা যেত ছোট ছোট জেলেদের ডিঙি। সেই সব নৌকা নিয়ে জেলেরা মাছ ধরে বেচে জীবিকা নির্বাহ করত। বাঁধ থেকে নেমে একটু এগোলেই চোখে পড়ত বিশাল একটা খেলার মাঠ। মাঠটার নাম বাবুইডাঙ্গার মাঠ। সেই বড় মাঠের এক ধারে গ্রামবাসীর ছোট ছোট ঘর, আর অন্য পাশে রয়েছে গ্রামের শ্মশান। এখানে একসময় নীলকর সাহেবরা এসেছিল। তারা গ্রামবাসীর উপর অমানবিক অত্যাচার করত। চাষিদের ধরে এনে মারধর করে নীল চাষ করতে বাধ্য করত। সাহেবদের কথা না শুনলে চাবুকের বাড়ি খেতে হতো। কারো কারো মৃত্যুও হতো। কেউ কেউ অভুক্ত থেকে খাটতে খাটতে মরত। কাউকে আবার গাছের ডালে ঝুলিয়ে মারা হতো। কারোর বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হতো। পরে যখন ইংরেজরা দেশ ছাড়ল, তখনই গ্রামবাসী নীলকর সাহেবদের অত্যাচারের হাত থেকে মুক্তি পেল। কিন্তু তারা চলে যাওয়ার পরেও যে সব ঠিক হয়নি। এই বাবুইডাঙ্গার মাঠেই হতো নীল চাষ, আর এখানেই ঘটত সেই সব ভয়াবহ অত্যাচার আর নিরীহ মানুষের মৃত্যু। তাই তারা চলে যাওয়ার পর গ্রামবাসী রোজ রাতে শুনত মানুষের কান্নার শব্দ, অত্যাচারিত চাষিদের আর্তনাদ। গ্রামবাসী সকালে মাঠের কাছাকাছি গেলেও রাতে কেউ যেত না। যারা মাঠের ধারে চাষ করত তারাও সূর্য ওঠার আগে বাড়ি ফিরে যেত। সবাই মাঠটা নিয়ে আতঙ্কে থাকত। তবে এখন এত বছর পর মানুষ আর এসব ভাবে না। ভয়ও অনেক কমে গেছে। এখন সন্ধ্যের পরেও লোকে মাঠের ধার দিয়ে যাতায়াত করে। মাঠটা খালি পড়ে আছে দেখে গ্রামবাসীরা চাঁদা তুলে শ্মশানের দিকে সুন্দর একটি কালী মন্দির তৈরি করেছে। কালী পুজোর দিন সেখানে খুব জাঁকজমক করে মায়ের পুজো হয়। আশেপাশের গ্রাম থেকে অনেক লোক আসে। অনেকেই পশু বলি দেয়। মা খুব জাগ্রত, এমনটাই বিশ্বাস। সারা বছর মন্দিরে মূর্তি থাকে না, কিন্তু মায়ের বেদিতে অনেকে মালা পরিয়ে যায়, আর প্রতিদিন সন্ধেবেলা মায়ের নিত্য আরতি হয়। হঠাৎ মন্দিরের কাছে একদিন ভিখারির মতো দেখতে এক লোক এসে থাকা শুরু করলো। মন্দিরের সামনে বসে ভিক্ষা করত ঠিকই, কিন্তু সারাক্ষণ নিজের মনে কি সব মন্ত্র আওড়াতো। যাকেই দেখত অদ্ভুত চোখে
তাকিয়ে কি সব বলে যেত। সবাই ভাবতো হয়তো কোনো কষ্টে এমন হয়েছে। গ্রামের লোকেদের তার প্রতি মায়াও হতো, তাই যেরকম পারত তাকে সামর্থ্য মতন খাবার দিত। ভিখারিটা সারা গা ঘুরে ঘুরে যা পেত তাই খেত, আর কি সব বকর বকর করত। মাঝে মাঝে তার চোখ দুটো দেখে লোকজন ভয়ও পেত, কিন্তু আশ্চর্যের ব্যাপার, দিনে তাকে দেখা গেলেও রাতে তাকে আর কিন্তু দেখা যেত না। বেশ কদিন পর গ্রামের এক লোক নরেন খুড়ো একদিন রাতে বাবুইডাঙ্গার মাঠের পাশ দিয়ে আসছিলেন। হঠাৎ কিছু দেখে তার গা শিউরে উঠল। ও বাবা গো, ও বাবা গো, কে ঝুলছে গো গাছে? কেউ মরেছে গো, মরা ঝুলছে গো গাছে। সবাই তাড়াতাড়ি এসো, এই তাড়াতাড়ি এসো গো। নরেন খুড়োর চিৎকার শুনে গ্রামবাসীরা দৌড়ে গেল। শ্মশানের দিকের বড় বটগাছটার সামনে নরেন খুড়ো দাঁড়িয়ে চেঁচাচ্ছেন। সেখানে পৌঁছে হ্যারিকেন তুলে দেখে কেউ নেই, কিছুই ঝুলছে না। কিন্তু আলো পড়তেই দেখা গেল গাছের পাশ থেকে সেই ভিখারি হাসতে হাসতে নিজের মনে বক বক করতে করতে বেরিয়ে আসে। কি ভয়ঙ্কর তার চেহারা! গায়ে ময়লা পোশাক, মুখে বহুদিনের না কাটা দাড়ি, চুলে বড় জটা, চোখ দুটো কি ভয়ঙ্কর, অগ্নিদৃষ্টির মতো, মাথায় লাল তিলক। গ্রামবাসীদের সন্দেহ হলো যে এই লোক সুবিধের নয়। সবাই মিলে ভিখারিকে বকাঝকা করে গ্রাম থেকে তাড়িয়ে দিল। নরেন খুড়ো পরে বলেছিলেন, আমি 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 কাল রাতে ফিরছিলাম, হঠাৎ দেখলাম বট গাছে উল্টো হয়ে কেউ ঝুলছে। কি ভয়ানক ভাবে ঝুলছিল গো। এরপর 1 মাস কেটে গেল। হঠাৎই নরেন খুড়ো মারা গেলেন। সারা গ্রামের লোক এসে হাজির। সবাই ভাবল ওই ভূতই নরেন খুড়োকে নিয়ে গেছে, যাকে নরেন খুড়ো দেখেছিল গাছে ঝুলে থাকতে। সমস্যা হলো তখন রাত 11টা। এত রাতে কে নরেন খুড়োর মৃতদেহ শ্মশানে নিয়ে যাবে? অনেক আলোচনার পরে 6 জন রাজি হলো। কাঠ কেটে খাট বানিয়ে দেহ তোলা হলো। শ্মশানে যেতে হলে মাঠ পার হতে হবে। তারা হাঁটা শুরু করলো। তখন চারিদিক ঘোর অন্ধকার, ফাঁকা ধুধু করছে মাঠটা, কেবল কুকুর ডাকছে দূরে কোথাও। মৃতদেহ কাঁধে নিয়ে তারা বড় হরি হরি বল, বড় হরি হরি বল, বড় হরি হরি বল, বড় হরি হরি বল বলতে বলতে এগোচ্ছে। একটু এগিয়েই ক্লান্ত হয়ে মাঝখানে বসতে হলো। মাঠটা অনেকটাই বড়। ঠিক তখনই নাকে এলো তীব্র এক পচা গন্ধ। অন্ধকারে চারিদিক দেখল সবাই, কিছু মরেছে কিনা কিছুই দেখা গেল না, কিন্তু গন্ধটা বাড়ছিল। তার কয়েক মুহূর্ত পর তারা শুনল খস 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 করে এক চিবোনোর শব্দ, যেন কেউ কাছে পিঠেই কিছু খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। আর তারা সেখানে এক মুহূর্ত বসল না। তারা দেহ তুলে দ্রুত শ্মশানের দিকে আগমন করল। ভয় হাত পা ঠান্ডা হয়ে গেছে সবার। কোনোভাবে শেষকৃত্য সেরে বাড়ি ফিরলেই শান্তি। কিন্তু শ্মশানে পৌঁছে খাট নামাতেই সবাই চমকে উঠল। আরে নরেন খুড়োর দেহ কোথায় গেল? আমরা তো এসেছিলাম নরেন খুড়োর দেহ নিয়ে। নরেন খুড়োর দেহ কোথায়? কি অলক্ষণে ব্যাপার গো! অরূপ চেঁচিয়ে উঠল। খাটে শুধু সাদা চাদর। ঠিক তখনই সবার চোখ পড়ল মন্দিরের পাশে কেউ বসে রয়েছে। এ তো সেই ভিখারি! কি পোশাক, কি চেহারা! এ তো সেই ভিখারি! ভিখারি হেসে বলল, তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আমি তো তোমাদের ভালোর জন্যই এসেছিলাম। আমি দেবতান্ত্রিক। আমার ভালো নাম দেবচন্দ্র মুখোপাধ্যায়। সবাই আমাকে দেবু বলেই ডাকে, তবে আসল পরিচয় দিইনি বলে ভিখারির বেশে ঘুরতাম
আর সবাইকে নজরে রাখতাম। রাতে এই শ্মশানে বসেই সাধনা করি। বিপদের আশঙ্কা বুঝেই আবার এসেছি আমি। তোমরা তাড়ালেও আমি জায়গা ছাড়িনি। অরূপ বলল, বাবা, আমাদের ভুল হয়েছে বাবা, ক্ষমা করে দিন আমাদের। কিন্তু নরেন খুড়োর দেহ কোথায় গেল বাবা? জয় মা। তোমরা এখানে দেহ খুঁজে পাবে কি করে? ওকে তো তুলে নিয়ে গেছে। কে কে তুলে নিয়ে গেছে? এক পিশাচ। কেন নিয়ে গেছে? খাবার হিসেবে তো ওকে খাবে, তাই নিয়ে গেছে। কথাটা শুনে সবার বুক কেঁপে উঠল। মনে পড়ল মাঠে বসেছিল যখন সবাই, শুনেছিল কোনো চিবানোর শব্দ। পিশাচ কি নরেন খুড়োকে খেয়ে নেবে বাবা? পিশাচ তো সব খায়, মানুষ, জন্তু, সব। সেদিন নরেন খুড়ো যে ঝুলন্ত দেহটাকে দেখেছিল গাছে, সেটাই ছিল ছায়া পিশাচ। তখনই ওকে মেরে ফেলতো, কিন্তু আমি ঠিক সময় বাঁচিয়ে নিয়েছিলাম নরেন খুড়োকে। আজ কি হবে বাবা? আজও আমি ব্যবস্থা করছি। তোমরা চুপ করে বসে থাকো এখানে। আমি এই গণ্ডি কেটে রেখেছি, তোমাদের পাশে দেখো। এই কথা বলার পর সবাই ঘুরে দেখল যে শ্মশানের চারিদিকে একটা গণ্ডি কাটা রয়েছে বড় করে, আর সেই গণ্ডির পাশে বড় বড় ফুল রাখা আছে চারিদিকে। তারপর দেবতান্ত্রিক চোখ বুঝল, সাথে সাথেই চারদিকে ঝড় বয়ে গেল। দেবতান্ত্রিক চেঁচিয়ে উঠল, শয়তান পিশাচ, তুই নরেন খুড়োর দেহ নিয়ে আয় এক্ষুনি, না হলে এর পরিণাম ভালো হবে না। হঠাৎ মন্দিরের পাশের গাছ থেকে একটা বিকট আওয়াজ। পাতা ঝরে পড়ল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, শুধু শোনা যাচ্ছিল, আমি আনবো না, কিছুতেই আনবো না আমি। ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো। সবাই ভয়ে কাঁপতে লাগলো। দেবতান্ত্রিক বলল, এক্ষুনি নিচে নাম শিগগিরি, না হলে তোকে আমি ছোলায় পুরব। তখনই দেখা গেল এক ভয়ঙ্কর চেহারা প্রাণী গাছ থেকে নামলো। গা তার কালো কাপড়ে ঢাকা, মুখ থেকে মাংস খসে খসে পড়ছে। চোখের জায়গায় শুধু সাদা শূন্যতা, চুল উড়ছে, আর ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আছে দুটো বড় বড় দাঁত। সবাই চোখ বন্ধ করে ফেলল। দেবতান্ত্রিক জিজ্ঞাসা করল, নরেন খুড়োর মৃতদেহটা কোথায়? বল তাড়াতাড়ি, নরেন খুড়োর মৃতদেহটা কোথায়? খেয়ে ফেলেছি, সব খেয়ে ফেলেছি। না, পুরোটা খেতে তুই পারিসনি, আমি তার ব্যবস্থা করেছি। পিশাচ পিশাচ গো গো করে বলল, তুমি কিরকম সাধু? তুমি কিরকম সাধু? আমার মুখের খাবার কেড়ে নিলে, মাঠে বসে কুকুর বেড়ালের হাড় চিবাচ্ছিলাম, তারপর গাছ থেকে নতুন দেহটা দেখেই নিয়ে এলাম। আমি কিরকম সাধু সেটা বোঝার সাধ্য তোর নেই রে। এখন দেহটা কোথায়
নদীর ধারে জঙ্গলে ফেলে এসেছি। ওটা কি করে ফেলেছিস? শেয়াল কুকুরে যে ছিঁড়ে খাবে। থাক, খেয়ে নিক, আমি আনবো না। দেবু চোখ রাঙিয়ে বলল, এক্ষুনি, না হলে তোকে খুনি। হঠাৎ সবাই দেখল ছায়া পিশাচ নরেন খুড়োর মৃতদেহ দেবুতান্ত্রিকের সামনে এনে রাখল। সবাই বলল, ওই পিশাচ, ওই 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 পিশাচটাকে শেষ করে দিন। দেবুতান্ত্রিক বলল, তার আগে জানতে হবে ও আসলে কে। দেবুতান্ত্রিক পিশাচকে বলল, তুই কে? তুই কেন এখানে এসেছিস? বল এক্ষুনি। আমি একসময় ছিলাম একজন চাষি। গ্রামের পূর্ব দিকে আমার বাড়ি ছিল। স্ত্রী আর 5 বছরের ছেলেকে নিয়ে সুখে সংসার করতাম। তারপর একদিন সব শেষ হয়ে গেল। শেষ? শেষ কি হলো বল। আমার আমার জমি ছিল ভালোই, চাষ করেই দিন চলতো। হঠাৎ নীল সাহেবদের নজর পড়ল। তারা আমাকে নীল চাষ করতে বলল। আমি রাজি হলাম না। অনেক লোক দেখালো, তবু রাজি হলাম না। এক রাতে সাহেবদের লোকেরা এসে আমার ছেলেকে তুলে নিয়ে গেল কুঠিতে। আমি ওর মা দুজনেই ছুটে গেলাম। ছেলেটা মা মা বলে চিৎকার করছিল। সাহেব তার গলায় বুট তুলে মেরে ফেললো। আমার স্ত্রীর সামনেই তাকে মেরে ফেললো। আমার স্ত্রীকেও মেরে ফেললো। আমাকে গাছে বেঁধে চাবুক মারলো। তারপর বুট মেরে আমার মুখ ক্ষত বিক্ষত করে দিল। তারপর এই বট গাছে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে দিল আমাকে। কয়েকদিনের মধ্যে আমার দেহ পচে ফুলে গেল। শকুনেরা এসে খেতে লাগলো। পরে হাড় পড়ে গেল। শেয়াল কুকুর খেয়ে নিল বাকিটা, যেটা মেঝেতে পড়ে গেছিল। তারপর থেকে আমি পিশাচ হয়ে ওই গাছেই থাকি, প্রতিশোধের আশায়। একদিন রাতে এক সাহেব কুঠিরে যাচ্ছিল। নেশার ঘরে দুলতে দুলতে আমি লাফিয়ে পড়ে তার বুকের মাংস খুঁটে খেলাম। তার রক্ত খেয়ে প্রতিশোধ নিলাম। কিন্তু রক্ত মাংসর নেশায় আমি যে এক পিশাচ হয়ে গেলাম। আমি এখন লোকের ছায়ায় বিরাজ করি। এখন শ্মশান, ভাঙাচোরা ঘর, ভাগার, কবর এসব ঘুরে ঘুরে মৃতদেহ খাই আর মানুষের ছায়ায় লুকিয়ে থাকি। কিন্তু এই মন্দির হওয়ার পর থেকে আমি আর বেশি আসতে পারি না শ্মশানের কাছে। আর তুমি এসে আমার সব রাস্তা তো বন্ধ করে দিয়েছ। সব কথা শুনে দেবতান্ত্রিক বললেন, তোর খিদে আমি মেটাবো, কিন্তু তোকে এই গ্রাম ছেড়ে আমার সাথে থাকতে হবে আর আমার শর্ত মেনে চলতে হবে। না হলে আমি তোকে বন্দি করে রাখবো আমার ঝোলায়। পিশাচ দেবতান্ত্রিকের কথা শুনে কাকুতি মিনতি করে বলল, আমাকে বন্দি করবেন না। আমি আজ থেকে আপনারই দাস হয়ে ছায়ার মতো থাকবো আপনার সাথে। তথাস্তু। এরপর ছায়া পিশাচ আস্তে আস্তে মিশে গেল দেবতান্ত্রিকের ছায়ার সাথে। চাঁদের আলোয় তা স্পষ্ট চোখে পড়ল সবার। একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল গোটা গ্রামের ওপর দিয়ে। দেবতান্ত্রিক আস্তে আস্তে উঠে হাঁটতে শুরু করল গ্রামের মেঠো পথ ধরে। একটি কথা শুনতে পেল সকল গ্রামবাসীরা। দেবতান্ত্রিক বলে গেল,
নরেন খুড়োর মৃত্যুতে ছায়া পিশাচের কোনো হাত ছিল না। তোদের গ্রামে আবার আমাকে আসতে হবে। তাকে কাবু করার শক্তি এখন আমার কাছে নেই, তবে আমাকে দরকার পড়লে তোরা এক বাটি ভাত আর মাছ এনে রাখিস ওই মন্দিরের পাশে। আমি ঠিক আসবো। এই বলে মিলিয়ে গেল দেবতান্ত্রিক দূরে অন্ধকারের মধ্যে। গ্রামবাসীরা সবাই ফিরে গেল বাড়িতে। শুধু বাঁশ বনের অন্ধকারের আড়ালে দাঁড়িয়ে রইল এক অদ্ভুত লোক। বাঁশ গাছের মতনই সে লম্বা, আর তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি। তো আজকের গল্প দেবতান্ত্রিক ও ছায়া পিশাচ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও সবাই। দেবতান্ত্রিক আবার ফিরবে যদি তোমরা ভালোবাসা দাও তাহলেই। আর কেউ নিজের লেখা গল্প বা সত্য ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি golperkolahol@gmail.com পাঠাতে পারো। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না।